সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সিএসআর এর মুক্ত মঞ্চ অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আজ রহমান রাশেদ। আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি করোনার ভ্যাকসিন, এবং সেই ভ্যাকসিন নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আপনারা জানেন যে WHO তারা তাদের একটা ল্যান্ডস্কেপ তৈরি করেছে করোনা মোকাবেলায়, কিভাবে তারা করোনা মোকাবেলা করবে সেই তথ্য শেয়ারের জন্য বা তথ্য আদান প্রদানের জন্য একটি ল্যান্ডস্কেপ। সেই ল্যান্ডস্কেপের আওতায় অন্তত 156টা ভ্যাকসিন প্রি ক্লিনিক্যাল ইভ্যালুয়েশনের জন্য তালিকাভুক্ত করেছে। ওদিকে ক্লিনিক্যাল ইভ্যালুয়েশনের জন্য অন্তত 42টি ভ্যাকসিন তালিকায় রয়েছে। সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে। আমরা আজকে জানতে চেষ্টা করব যে সেই ভ্যাকসিনগুলো কবে নাগাদ বাজারে আসতে পারবে, যেহেতু অনেক জল্পনা কল্পনা রয়েছে। এবং গ্লোব বায়োটেক বাংলাদেশ, আপনারা জানেন যে তাদের 3টি ভ্যাকসিন নিয়ে তারা কাজ করছে, যেটা কিনা WHOর প্রি ক্লিনিক্যাল ইভ্যালুয়েশনের অন্তর্ভুক্ত। সেটারই বা খবর কি আমরা জানতে চেষ্টা করবো। আমাদের সাথে 3জন বিজ্ঞ অতিথি রয়েছেন। একজন স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সাথে আলোচনায় অংশ নেওয়ার জন্য। রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান, তিনি চেয়ারম্যান ফার্মাকোলজি বিভাগ BSMMU। স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এবং সেই সাথে বাসা থেকে আমাদের সাথে 2জন অতিথি, বিজ্ঞ অতিথি যুক্ত রয়েছেন ডাক্তার তারেক হোসেন, আমার ডানে দেখতে পাচ্ছেন দর্শক নিশ্চয়ই, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তিনি। এবং সেই সাথে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন, হেড অফ কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি, গ্লোব বায়োটেক লিমিটেড। অসংখ্য ধন্যবাদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি মুক্ত মঞ্চে। আশা করি আমার কথা দুজন শুনতে পাচ্ছেন। আচ্ছা, একটা বিষয় দর্শকদের একটু মনোযোগ আকর্ষণ করি। বাংলাদেশে অ্যান্টিজেন কিট ব্যবহার হচ্ছে বাংলাদেশে করোনা পরীক্ষার জন্য, যেটা কিনা বলা হচ্ছে যে WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত। এখন এখানে নিয়ে প্রশ্ন উঠেছে যে এই সব কিটের মান যাচাই করছে IEDCR। এখন যেটা বলা হচ্ছে যে WHO যেটা অনুমোদন ইতিমধ্যে দেয়াই হয়েছে, সেটার মান যাচাই করার প্রয়োজন আছে কিনা, বা সেটা প্রয়োজন করা যে মান যাচাই করছে IEDCR, সেটার এখতিয়ার IEDCR এর রয়েছে কিনা, এটা নিয়ে আমাদের কাছে একটা রিপোর্ট আছে, একটু দেখে আসতে চাইবো। এই বিষয় ধরে আমরা করোনার ভ্যাকসিন নিয়ে আলাপ করতে চাই আজকের পুরো আয়োজনে। সাথেই থাকবেন আশা করছি। শ্বাসযন্ত্রের সংক্রমণের ক্ষেত্রে অ্যান্টিজেন টেস্ট মূলত ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং শ্বাসযন্ত্রের অন্যান্য ভাইরাস শনাক্তে ব্যবহার করা হয়। করোনা ভাইরাস শনাক্তে এরই মধ্যে এই টেস্টের অনুমতি দিয়েছে সরকার। আপনার শরীরে ভাইরাস যদি না থাকে তাহলে অ্যান্টিজেন টেস্ট নেগেটিভ আসবে। তাহলে আপনাকে সিমটোমেটিক অর্থাৎ লক্ষণ থাকতে হবে, এবং লক্ষণের 1 থেকে 7 দিনের ভিতর এই পরীক্ষাটা করতে হবে। তবে আর একটা লিমিটেশনস আছে এখানে, যদি অ্যান্টিজেন পজিটিভ আসে তাহলে পজিটিভ, নিশ্চিতভাবে পজিটিভ। কিন্তু নেগেটিভ আসলে যদি সাইন সিমটমস থাকে তাহলে সেই স্যাম্পলগুলোর আবার PCR টেস্ট করতে হবে। তবে এখনো অ্যান্টিজেন টেস্টের কার্যক্রম শুরু করা যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত 2টি কোম্পানির কিটের কার্যকারিতা দেখতে তৃণমূল পর্যায়ে কাজ করছে IEDCR। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের পরও এই কিটের আবার যাচাই বাছাই করা নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসা বিজ্ঞানীরা। কোনো অ্যান্টিজেনই আসুক আর অ্যান্টিবডি কিটই আসুক, এটি কিন্তু ইম্পোর্ট করার পারমিশন দেওয়ার জন্য DGD এর সিস্টেমের মধ্যেই আছে, যেটাকে বলা হয় মেডিকেল ডিভাইস রেজিস্ট্রেশন নীতিমালা, গাইডলাইন রয়েছে। সেক্ষেত্রে যে কোনো কিট এলে পরে আবার কোনো সংস্থা দিয়ে, সরকারি বা বেসরকারি আদার সংস্থা দিয়ে কোনো ভ্যালিডেট করার কোনো প্রয়োজন নাই। সেটি IDCR হোক আর CMSD হোক, কারোর কাছে দরকার নেই। পৃথিবীর বিভিন্ন জায়গায় একই রকম কিট ব্যবহার করে কিটের গায়ে যেটা লেখা থাকে সেটার তুলনায় সেন্সিটিভিটি অনেক কম পাওয়া যাচ্ছে। আমরা সারা পৃথিবীর বিভিন্ন পত্রপত্রিকার রিপোর্ট দেখছি। এই জন্য ভ্যালিডেশন করেই আমরা আসলে যাচ্ছি। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন অনুমোদিত অ্যান্টিজেন কিট যাচাই বাছাই করার এখতিয়ার নেই IEDCR এর। তবে প্রতিষ্ঠানটির দাবি এখানে এখতিয়ারের প্রশ্ন অবান্তর। IEDCR কেও তাহলে CRO রেজিস্ট্রেশন নিয়ে যেসব কিট কিংবা যেসব যন্ত্র ভ্যালিডেটেড হয়নি তাদের কাছে অ্যাপ্রোচ করবে। তাদের মাধ্যমে ভ্যালিডেট করতে গেলে BMRC হয়ে DGD এর কমিটি হয়ে নীতিমালার মধ্যে ভ্যালিডেট করতে হবে। তার বিচ্ছিন্নভাবে ভ্যালিডেট করার অধিকারও নাই। আর আমরা এটা কোনো রিসার্চ করছি না যে এটা CRO প্রতিষ্ঠান লাগবে। সো যারা আসলে বলেন তারা হয়তো জেনে শুনেই ভুল বলেন। আর IEDCR করোনার রেফারেন্স ল্যাবরেটরি বাংলাদেশে একমাত্র রেফারেন্স ল্যাবরেটরি, ভ্যালিডেশনটা IEDCR এরই করা উচিত। অ্যান্টিজেন কিট কিনতে এরই মধ্যে কেন্দ্রীয় ঔষধাগারকে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যে সকল জেলায় RT-PCR ল্যাব নেই সে সকল জেলায় আমরা একটু অধিক গুরুত্ব দিব। তারপরেও আমরা চেষ্টা করব সদর হাসপাতালগুলোতে বা মেডিকেল কলেজ অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানগুলোতেই আমরা ইনিশিয়ালি শুরু করার পরিকল্পনা করছি।
অবশ্য এই কিট মিলবে শুধু সরকারি হাসপাতালে। কিটগুলি পেয়ে যাওয়ার সাথে সাথে আমরা সারা দেশে এই অ্যান্টিজেন কিট টেস্ট করব। আপনার প্রতিবেদন দেখে আসছিলেন। আলোচনায় যেতে চাই, ডক্টর সাইদুর রহমান আমাদের সাথে রয়েছেন, অধ্যাপক ডক্টর সাইদুর রহমান, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। শুরুতে আপনার কাছে আসি, প্রতিবেদনের ভাষা দেখেছেন, আপনি শুনছিলেন নিশ্চয়ই। অ্যান্টিজেন যে কিটের কথা বলা হচ্ছে, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে অনুমোদন দিয়েছে, সেটার মান যাচাই বাছাইয়ের কি আর কোনো প্রয়োজন দেখছেন আপনি বা দেখেন? এখানে তো খুবই কনফ্লিক্টিং রিপোর্টে দুজন দুই পজিশনে কথা বলেছেন। আমি দুজনকেই চিনি, আমি ব্যক্তিগতভাবে ওনাদের জানি। কিন্তু এখানে যেটা ব্যাপারটা, আপনি যে প্রশ্নটা করছেন সেটার উত্তর হচ্ছে আসলে সাধারণভাবে বাংলাদেশের প্র্যাকটিসে আমরা যদি সেটা ওষুধ হোক, সে ডিভাইস কিট, এই সকল ক্ষেত্রে WHO প্রি সার্টিফিকেশন থাকলে ভ্যাকসিন সকল বিষয় আসলে সেগুলো গ্র্যান্টেড, টেকেন ফর গ্র্যান্টেড। এটা হচ্ছে কমন প্রিন্সিপাল। কিন্তু যেটা ওনারা বলতে চাচ্ছেন যে পৃথিবীতে বিভিন্ন জায়গায় এরকম কিছু জায়গায় লেভেল বা ক্লেইমের তুলনায় সেন্সিটিভিটি বা স্পেসিফিসিটি কম, কিন্তু সেটা কিন্তু WHO সার্টিফিকেটেড কোনো প্রোডাক্টের ক্ষেত্রে উনি বলছেন না। এটা একটা জেনারেল অবস্থা, যেহেতু অনেক অ্যান্টিজেন কিট, অনেক অ্যান্টিবডি কিট পৃথিবী জুড়ে এসেছে, তার মধ্যে কিছু কিছু এরকম কিন্তু WHO সার্টিফিকেশনের পরে বাংলাদেশে কোনো বডি সার্টিফিকেশনে এটা আমরা খুব বেশি নজির নাই বাংলাদেশে, আমরা কখনো দেখিনি এটা হতে। সো সেই হিসাবে জরুরি অবস্থা বিবেচনা করে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন, যেটা সব দুনিয়া জুড়ে প্র্যাকটিস করা হচ্ছে, সেটা পেতে পারতো এটা। এবং সেখানে খুবই সেকেন্ড লেয়ার আছে, উনি নিজেও বলতেছিলেন, IDCR সায়েন্টিস্ট বলছিলেন কিন্তু, যে সেকেন্ড লেয়ার মানে এটা যদি নেগেটিভ দেয়, সিমটম থাকলে আরেকটা টেস্ট করবে। সো এখানে এটা ভ্যালিডেশনের জন্য যে প্রায় 1.5-2 মাস সময় বা 3 মাস সময় লেগে যাচ্ছে, এটা আমরা মনে করি না যে আসলে এরকম একটা জরুরি অবস্থা এটা প্রয়োজন ছিল। ডাক্তার তারেক হোসেন, কথা শুনছিলেন নিশ্চয়ই, আপনার একটু মতামত জানতে চাইবো এই বিষয়ে, যে অ্যান্টিজেন যে কিটটা বলা হচ্ছিল যে যত দ্রুত এই কিটগুলো ব্যবহার করা সম্ভব হয় ততই ভালো হয়, কেননা পরীক্ষার বিষয় নিয়ে সবসময় কথা বলেছিলেন যারা বিশেষজ্ঞ রয়েছেন, চিকিৎসা বিজ্ঞানীরাও বলছেন যে এটার মান যাচাই বাছাইয়ের জন্য কি আলাদা করে দরকার রয়েছে, এবং সেই ক্ষেত্রে যে বিলম্বটা হচ্ছে সেটা আসলে কতটুকু যুক্তিযুক্ত মনে করছেন? জি, ধন্যবাদ সাহেব এবং আমার অন্যান্য বক্তারা। আসলে কি জানেন, এই যে দেরি তো হয়েছেই, অ্যান্টিজেনটাকে ইন্ট্রোডিউস করতে অনেকগুলি প্রসেস ফলো করতে হয়েছে। ডিজি হেলথ থেকে চিঠি গেছে মিনিস্ট্রিতে, যাই হোক পরে আলটিমেটলি আমরা আজকের অবস্থায় আসছি। এখন অ্যান্টিজেনের আমার দেখা বিভিন্ন দেশে, আমি যেসব দেশে কাজ করেছি, WHO হয়ে, ইউনিসেফের হয়ে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের, যে WHO আমার পূর্ববর্তী বক্তা উনি ঠিকই বলেছেন যে যখন WHO সার্টিফিকেশন আসে তখন হয়তো ভ্যালিডেট করে না, কিন্তু এখানে হচ্ছে কি আমাদের মান যাচাইয়ের প্রশ্ন কি অনেক জায়গায় এটার সেন্সিটিভিটি এগুলোর জন্য আসলে কিছুটা করা উচিত। কারণ যে লট চলে আসে, লটের মধ্যে মাঝে মাঝে আমাদের দেশে তো কোনো কিছুই মানে 100% অথেন্টিসিটি নিয়ে আমার কিছু কোশ্চেন আছে, যে কি আসতেছে, কি ঢুকতেছে। এই জিনিসগুলির জন্য IDCR যদি করে, এটা আমি সমর্থন করি। এবং IDCR এর IDCR প্রতিটা কিট টেস্ট করবে না, র্যান্ডমলি এক একটা লটের টেস্ট করবে এবং তারা দেখবে যে এটার কি আছে কিনা। IDCR আমার মতে যে স্ট্রাকচার আমি মিনিস্ট্রিতে দেখি আমরা, তাতে IDCR এর এখতিয়ার আছে। আসলে এখানে এখতিয়ারের প্রশ্ন নাই, এখানে IDCR মান নিয়ন্ত্রণ করবে, নাহলে IDCR যদি মান নিয়ন্ত্রণ না করে তাহলে কে করবে? কিন্তু প্রশ্ন যেটা হচ্ছিল, যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে অনুমোদন দিয়েছে, সেই অনুমোদন পাওয়ার পরও এটা আসলে ক্ষেত্র বিশেষে বিলম্বর কারণ হয়ে যায় কিনা? না, বিলম্ব করা যাবে না, এটা ঠিক, বিলম্ব করা যাবে, বিলম্ব হয়ে গেছে অলরেডি ইট ইজ ডিউ অন ইয়েস্টারডে। অ্যান্টিজেন আগেই চলে আসা উচিত ছিল, তাই এটা ডিউ হয়ে গেছে। এটাকে IDCR করতে হলে IDCR তৎপর হয়ে করতে হবে, তড়িৎ করতে হবে, হ্যাঁ, কিন্তু করা উচিত। তবে আপনি মনে করছেন যে এই মান যাচাই বাছাইয়ের এখতিয়ার রাখে IDCR? জি, আমি তাই মনে। অনেক ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন, আপনার কাছে আসতে চাই। BBC বাংলা একটা রিপোর্ট করেছিল, গ্লোব বায়োটেকের ভ্যাকসিন নিয়ে কাজ করছে এবং সমগ্র দেশের মানুষ তারা গর্ববোধ করে, এবং গ্লোব বায়োটেকের 3টা ভ্যাকসিন প্রি ট্রায়ালের জন্য এনলিস্টেড হয়েছে WHO যে ল্যান্ডস্কেপের যে দেখছিলাম, ডেটাবেস দেখছিলাম, সেখানে BBC বাংলার যে স্টোরি, যে রিপোর্ট করেছে, দেখছিলাম যে 6 মাসের মধ্যে বাজারে আসতে পারে এরকম একটা সম্ভাবনার কথা বলছিল। এটা সত্যতা বা সম্ভাবনা কতটুকু? ধন্যবাদ চ্যানেল 24-কে। BBC বাংলা যে নিউজটা করেছে, ওনাদেরকে আমরা জানিয়েছিলাম যে আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালের যে এক্সপেরিমেন্টাল যে টাইমটা, সেটা 5 মাসের মধ্যে সময় লাগবে, এবং আনুষ্ঠানিক যে অ্যাপ্রুভাল প্রসেসের যে ব্যাপারটা আছে, সেটা নিয়ে আমরা 6 মাসের মধ্যে যদি আমরা ট্রায়ালটা শেষ করতে পারি, তাহলে 6 মাসের মধ্যে আমাদের ভ্যাকসিনটা বাজারে আসতে পারে। এটা কোন ধাপের ট্রায়ালের কথা বলছিলেন? কোন ধাপের ট্রায়ালটা শেষ হলে?
হ্যাঁ, এটা ছিল ক্লিনিক্যাল ট্রায়ালে। কারণ আপনারা জানেন ইতিমধ্যে আমাদের 3টা ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু একটা ক্যান্ডিডেটের ক্লিনিক্যাল স্টাডি আমাদের শেষ, এবং সেটার ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি কিন্তু আমাদের যে সিআরও আইসিডিআরবি ওনারা কিন্তু নিচ্ছে, এবং আমরা আশা করতেছি ওনারা খুব সহসাই ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার জন্য যে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের কাছে ইথিক্যাল ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন করবেন, এবং অ্যাপ্লিকেশন পাওয়ার সাপেক্ষে ডিজিডি এর অ্যাপ্রুভাল নিয়ে ওনারা ক্লিনিক্যাল ট্রায়ালটা শুরু করতে পারবেন। হ্যাঁ, তো আমরা উন্নত বিশ্বে কিন্তু আমরা কি দেখেছি যে পৃথিবীর বিভিন্ন দেশে ওনারা ক্লিনিক্যাল ট্রায়ালে ওনারা ফেজ 1 ফেজ 2 একসাথে করতেছে, কোথাও আবার ফেজ 2 এবং 3 একসাথে করতেছে। আমরা যদি ওনাদেরকে ফলো করি, আমরা যদি ওইভাবে আমাদের এক্সপেরিমেন্টটা যদি সাজিয়ে আমরা যদি ক্লিনিক্যাল ট্রায়ালে শুরু করে শেষ করতে পারি, তাহলে কিন্তু আমরা যে বিবিসি বাংলার যে সংবাদে প্রচারিত হয়েছে, আমরা সেভাবে কিন্তু আমাদের পৃথিবীর অন্যান্য দেশের সমসাময়িক সময়ে কিন্তু আমাদের ভ্যাকসিনটা আমরা বাজারে নিয়ে আসতে পারবো। ক্লিনিক্যাল ট্রায়ালের যে ধাপগুলো রয়েছে বা কোন প্রক্রিয়া আপনারা এগোবেন বলে পরিকল্পনা করছেন এখন? হ্যাঁ, এটা কিন্তু আমি বলেছি যে বিশ্বের অন্যান্য দেশ যেভাবে আগাচ্ছে আমরা কিন্তু সেভাবে আগাতে পারি। আমাদের সাইদুর রহমান স্যার কিন্তু একটা কথা বলছেন যে ইমার্জেন্সি ইউথ অথরাইজেশন আওতায় পৃথিবীর সবাই কিন্তু ওনাদের নিজ নিজ ভ্যাকসিন কিন্তু ডেভেলপমেন্টের কাজ করতেছে, এবং ক্লিনিক্যাল ট্রায়ালের কাজটা কিন্তু ওনারা সেভাবেই করতেছে। তো আসলে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন আওতায় কিন্তু আমরাও করতে পারি। হ্যাঁ, তো আমরা যদি সেভাবে আগাই, তাহলে আমাদের ভ্যাকসিনটা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের ভ্যাকসিনের মতোই সমসাময়িক সময়ে এটা আমাদের বাজারে চলে আসবে। আমরা দেখেছি যে বেশ কয়েকটি দেশে, যেমন চায়নার কথাই বলি, যে ওরা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অন্যান্য দেশের কাছ থেকে ভলান্টিয়ার বেছে নিয়েছে। আপনাদের যে ক্লিনিক্যাল ট্রায়ালের কথা বলছেন, সেটা কি ট্রায়ালটা শুধু বাংলাদেশ কেন্দ্রিক হবে, নাকি অন্যান্য দেশেও এই ট্রায়ালটা চালাবেন বা পরিচালনা করবেন বলে ধারণা করছেন বা পরিকল্পনা রেখেছেন? আমার প্রথমত আমরা বাংলাদেশে আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালটা করতে চাই, তারপরে আমরা পৃথিবীর অন্যান্য দেশে যারা আগ্রহী আছে ওইসব দেশে আমরা এটা করতেছি। আপনারা ইতিমধ্যে জানেন যে নেপালের রাষ্ট্রদূত আমাদের ফ্যাসিলিটি ভিজিট করেছেন, এবং ওনারাও ইচ্ছা পোষণ করেছেন যে আমাদের ভ্যাকসিনটা ওনাদের দেশে ক্লিনিক্যাল ট্রায়াল করবেন, এবং ওনাদের দেশের একটা কোম্পানি অলরেডি আমাদের সাথে কিন্তু একটা লেটার অফ ইন্টেন্ট সাইন করেছেন যে আমাদের ভ্যাকসিনটা ওনারা নেবেন। হ্যাঁ, তো এভাবে আমাদের আরো অন্যান্য দেশ থেকে কিন্তু আমাদের কাছে রিকোয়েস্ট এসেছে, তারাও আমাদের ভ্যাকসিনটা নিতে চায়। তো প্রত্যেকটা দেশেরই কিন্তু ভ্যাকসিন নেওয়ার একটা তাদের নিজস্ব একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু সেটা নেবে। তো অনেক দেশে তাদের নিজ দেশে ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে নেবে, আবার অনেকে আছে ডাব্লিউএইচও এর মাধ্যমে আমাদের ভ্যাকসিনটা কিন্তু সহজে ওনারা নিতে পারবে। তো যেহেতু আমরা ডাব্লিউএইচওর অ্যানলিস্টেড ভ্যাকসিন ডেভেলপমেন্ট কোম্পানি, তো সেই হিসাবে আমাদের ভ্যাকসিন কিন্তু বিশ্বের ডাব্লিউএইচওর অন্তর্ভুক্ত সব দেশের জন্য কিন্তু সেটা উন্মুক্ত আছে, এবং সবাই কিন্তু চাইলে আমাদের ভ্যাকসিনটা তাদের নিজ নিজ দেশে ওনারা নিতে পারে। জনমনে একটা প্রশ্ন ছিল, একটা বিষয় নিয়ে দেখেছি যে একটু কথা চালাচালি হয়েছে, সোশ্যাল মিডিয়াতেও কথা হয়েছিল, যে গ্লোব বায়োটেকের যে ভ্যাকসিন বলা হচ্ছে যে ডাব্লিউএইচও আপনারা তো এনলিস্টেড, সেই তালিকাভুক্তি হওয়াকে, অর্থাৎ প্রি ক্লিনিক্যাল যে ক্যান্ডিডেট হিসেবে যে তালিকাভুক্ত হয়েছে, সেটাকে কি আসলে ডাব্লিউএইচও অনুমোদন পাওয়া বলা যাবে? পৃথিবীর প্রত্যেকটা দেশের যে তাদের যে ভ্যাকসিন ডেভেলপমেন্টের যে প্রজেক্টগুলো সবগুলো প্রজেক্টই কিন্তু ডাব্লিউএইচও এনলিস্টেড হয়েছে। এখন উন্নত দেশে আমরা যদি বলি, মডার্না বলি, চায়না যেটা সিনোভ্যাকের কথা বলি, সবগুলো কিন্তু ডাব্লিউএইচওর যে ড্রাফট ল্যান্ডস্কেপ আছে সেখানে এনলিস্টেড, আমাদেরটা কিন্তু সেখানে এনলিস্টেড হয়েছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে ডাব্লিউএইচও কিন্তু আপনারা জানেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা বিশ্বের সমস্ত অর্থাৎ সকল দেশের সকল মানুষের স্বাস্থ্য নিয়ে ওনারা চিন্তা করে। তো ওনারা কিন্তু খোঁজখবর রাখতেছে যে কোথায় ভ্যাকসিনের ডেভেলপমেন্ট কোন পর্যায়ে আছে, এবং তারা যেখানে দ্রুততম সময়ে সেটা বাজারে আসবে সেটাই ওনারা এক দেশ থেকে আরেক দেশে নিয়ে মানুষের কে প্রোটেকশন দেওয়ার জন্য এটা ব্যবহার করবে। তো এমত অবস্থায় অন্যান্য দেশের ভ্যাকসিন যেভাবে ডাব্লিউএইচও এনলিস্টেড করেছে, আমাদের তো সেভাবে এনলিস্টেড করেছে, বরঞ্চ আমাদেরটা আরো অনেক আগে এনলিস্টেড হওয়ার কথা। কারণ আমরা গত 2রা জুলাই কিন্তু আমরা আমাদের ভ্যাকসিনের পুরো কনসেপ্ট নিয়ে আমরা প্রথম সাংবাদিক সম্মেলন করি, এবং এটার পরপরই আমরা অ্যাপ্লিকেশন করি আমাদের ভ্যাকসিন ডেভেলপমেন্ট নিয়ে। কিন্তু এটা আমাদের আবেদনের দীর্ঘ 3.5 মাস পর ওনারা সেটা এনলিস্টেড করেছে। হ্যাঁ, তো আমরা আশাবাদী যে পরবর্তী ধাপগুলোতে আমরা দ্রুততম সময় আগে যেতে পারবো, এবং ডাব্লিউএইচও তাদের যে ক্লিনিক্যাল ট্রায়ালের যে লিস্ট, সেই লিস্টে আমাদের গ্লোব বায়োটেকের নাম খুব দ্রুততম সময় দেখা যাবে।
ডক্টর মহিউদ্দিন, অনেক ধন্যবাদ। আসবো আপনার কাছে আবার। ডক্টর সাইদুর রহমান, শুনছিলেন নিশ্চয়ই এই যে গ্লোব বায়োটেক যে তাদের অন্তত 3টি ভ্যাকসিন এই এনলিস্টেড দেখছিলাম, এবং সংখ্যার বিবেচনায় কিন্তু ইভ্যালুয়েশনের লিস্টে অনেকগুলোই রয়েছে WHO-র। গর্বের বিষয় যে বাংলাদেশের কোম্পানি, তারাও অন্তত 3টি ভ্যাকসিন আমাদের এনলিস্টেড হয়েছে। সার্বিকভাবে কি মনে করছেন? ভ্যাকসিন নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে, সাধারণ জনগণ একসময় বোধহয় একটু হাফ ছেড়ে বাঁচার চেষ্টাও খুঁজছিলেন যে মাস ছেড়ে বোধহয় ভ্যাকসিন এসে যাবে, চলে আসবে বাজারে খুব সহসা, এরকম একটা প্রত্যাশা নিয়ে প্রায় আমাদেরকেও অনেকে প্রশ্ন করেন। সেই প্রশ্নের উত্তর যদি খুঁজতে চাই। আপনি প্রশ্নটা করতে গিয়ে একটা কথা সুন্দর বলেছেন, সেটা হচ্ছে যে মাস্ক ছেড়ে ভ্যাকসিন নিয়ে যেতে চায় মানুষ। একটা জিনিস প্রথমে নিশ্চিত হওয়া জরুরি, এটা তথ্যটা বারবার বলা হচ্ছে, তারপরে যে দুই পক্ষ মাস্ক পরে 6 ফিট দূরে থাকলে যেটুকু কার্যকরভাবে ট্রান্সমিশন বন্ধ হবে, সেরকম ট্রান্সমিশন বন্ধ করার মতো কোনো ভ্যাকসিন আগামী 2-3 বছর আবিষ্কার হওয়ার কোনো সম্ভাবনা নেই। মানে আমি অন এয়ার অন রেকর্ড বলতেছি। অতএব এত একটা কার্যকর প্রমাণিত ট্রান্সমিশন বন্ধ করার, মহামারী মোকাবেলার পদ্ধতি থাকার পরও সেটা ছেড়ে বের হওয়ার জন্য যে অস্থিরতা মানুষের মধ্যে, সেটা আসলে যুক্তিসঙ্গত না। সেটা স্বাস্থ্যবিধি ভুলে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। দ্বিতীয়ত, ভ্যাকসিন সম্পর্কে যে উচ্ছ্বাস, এটার পেছনে আসলে প্রধান কারণটা হচ্ছে মুনাফা। এই কথাটা স্পষ্ট হওয়া জরুরি। যে বিরাট রেস এইভাবে দেখতে পাইনি, আমরা পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি। 3-4টি প্রতিষ্ঠান ছাড়া বাকি সবগুলো প্রতিষ্ঠান আপনার ভ্যাকসিনের যে দাম তারা কোট করছে এখন, সেগুলো খেয়াল করবেন। এবং এই রেসের পেছনের প্রধান কারণ, প্রত্যেকেই ওনারা জানেন যে 1টা বা 2টা ভ্যাকসিন চলে আসলে বাকিরা এনরোল করতে পারবেন, রিক্রুটমেন্ট বন্ধ হয়ে যাবে তাদের। কারণ রোগীর মানুষ তখন ভ্যাকসিন কিনতে পেতে আগ্রহী হবে গবেষণায় অংশ নেওয়ার চেয়ে। অর্থাৎ পৃথিবীব্যাপী এই প্রতিযোগিতাটা আসলে খুবই, আমরা মনে করি যে এটা অবৈজ্ঞানিক অবস্থায় চলে গেছে। এটা সাংঘাতিকভাবে, এটা অর্থনৈতিক প্রভাব, এর মধ্যে কূটনৈতিক বিভিন্ন ধরনের বিষয়াদি এসছে। আপনারা যদি প্রথম 10টি ভ্যাকসিনের নাম দেখেন, সেখানে 4টা চাইনিজ, 1টা রাশিয়ান, এবং সেগুলো নিয়ে যেই লেভেলের বিতর্ক হচ্ছে, এই পৃথিবীর ইতিহাসে আসলে এই ধরনের কোনো বিতর্ক কোনো বৈজ্ঞানিক বিষয় নিয়ে কখনোই হয়নি। সো এটা বিজ্ঞানীদের একটা বিষয় এবং বিজ্ঞানসম্মতভাবে ডিবেটটা হওয়া দরকার ছিল, কিন্তু এটাকে আসলে বিজ্ঞানকে ছাপিয়ে যেভাবে অর্থনীতি, রাজনীতি, কূটনীতি সামনে চলে এসছে, এটা আসলে মানুষকে, পৃথিবীর 700 কোটি মানুষকে বিপদগ্রস্ত করতে যাচ্ছে। এবং সেটা আমরা প্রমাণ দেখতে পাচ্ছি বিশ্বজুড়ে। যে নামই দেই না কেন, আমরা দেখতে পাচ্ছি ইউরোপ, আমেরিকা জুড়ে আবার কি শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশের দেশে কি হচ্ছে, আমরা আশঙ্কা করছি আমাদের দেশেও নীরবে যে ঘটনাগুলো ঘটছে, এই সবগুলো মিলিয়ে সমস্ত পৃথিবীর মানুষকে আসলে ঝুঁকিগ্রস্ত করা হচ্ছে এই ভ্যাকসিন নামক একটা বায়বীয় একটি বিষয়কে। এখন পর্যন্ত যেটা আসেনি, রিয়ালিটি হয়ে ওঠেনি, সেরকম একটি বিষয়কে আসলে এইভাবে উচ্ছ্বাস সহ সকল মানুষের সামনে তুলে ধরা, এটা আমরা মনে করি যে আসলে মানুষকে হতাশাগ্রস্ত করবে। এবং দ্বিতীয়ত আরেকটি বিশাল বিষয় হচ্ছে, আমাদের আনুমানিক মনে করেন এখন 700 কোটি মানুষের জন্য অন্ততপক্ষে 16 কোটি ভ্যাকসিন, মানে 1600 কোটি ভ্যাকসিন লাগবে ডোজ। এই পরিমাণ ভ্যাকসিন তৈরির সামর্থ্য পৃথিবীর তৈরি হয়ে ভ্যাকসিন মানুষের কাছে পৌঁছাতে হলে অন্ততপক্ষে 2022-এর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে মিনিমাম, যদি সমস্ত রিসোর্স দেয় এবং সবগুলো ভ্যাকসিন সাকসেসফুল হয়। কথাগুলো খেয়াল করবে, 10টা ভ্যাকসিনের পাইপলাইনে সাকসেস রেট 20%, 2 থেকে 3টা ভ্যাকসিন সাকসেসফুল হবে। এটাই ঐতিহাসিক, বা আমরা ইতিহাস যদি দেখি তাই। অতএব এই উচ্ছ্বাসটা আসলে একটু সাবধান হওয়া দরকার, যে এত উচ্ছ্বসিত হওয়ার কিছু হয়নি এবং এত দ্রুত আসলে এমন কার্যকর ভ্যাকসিন প্রথম লাইনে যেগুলো আসবে, সেগুলোর কার্যকারিতা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। তাদের ফেজ 1, ফেজ 2 রেজাল্ট আমাদের সামনে আছে। আমরা জানি যে আসলে এগুলো কার্যকারিতা 60-70-এর মধ্যে এশিয়া হওয়ার সম্ভাবনাই নাই। অতএব খুবই ভালো, যেগুলো নাকি আসলে আমাদেরকে এর আগে যে কারণে আমরা ভ্যাকসিনের দিকে তাকাই, যদি আমরা ভাবি যে আজকে যেই রোগগুলোকে নিয়ন্ত্রণ করেছেন ভ্যাকসিনের মধ্যে, ওইরকম কার্যকারিতার ভ্যাকসিন আসতে আমাদেরকে আরো লম্বা মেয়াদে অপেক্ষা করতে। প্রথমবার রেসে যেগুলো আসবে সেগুলো সেরকম কার্যকর না, সেগুলো 70-60-70 ভাগ, 50 ভাগের। কারণ এবার ডেফিনেশনই বলে ফেলেছেন ওনার, 50 ভাগের বেশি কার্যকারিতা যদি হয়, প্রোটেকশন দেয়, তাহলে সেটা অ্যাপ্রুভাল দিবে। সো এই যে আমরা 90 থেকে নেমে 50 চলে আসছি, এটা তো ক্লিয়ারলি ইন্ডিকেট করে যে আমরা আসলে একটা মহামারী মোকাবেলার জন্য কি লেভেল অফ অ্যাডজাস্টমেন্ট বা কম্প্রোমাইজ করেছি আসলে। আচ্ছা, আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করব, তবে তার আগে বিরতির একটা সময় হচ্ছে, বিরতি নিয়ে আসছি। দর্শক, CSRM মুক্ত মঞ্চ দেখছেন আপনারা, একটু পরে ফিরবো, সাথেই থাকবেন আশা করি। স্বাগত জানাচ্ছি আরো একবার। আপনারা CSRM মুক্ত মঞ্চ দেখছেন, আপনাদের সাথে রহমান রাশেদ রয়েছি। করোনা ভ্যাকসিন নিয়ে আমরা আলোচনায় ছিলাম। ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন, আপনার কাছে আসতে চাই, একটু জানাবেন যে প্রি ক্লিনিক্যাল যে ট্রায়াল, সেটা শেষ হয়ে গেছে বলছিলেন, এটা শেষ হওয়ার পরবর্তী প্রক্রিয়া হচ্ছে আপনারা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অ্যাপ্লাই করবেন, অর্থাৎ এগোবেন, অগ্রগতি তো তাই? আমি একটু নিশ্চিত হওয়ার জন্য প্রশ্নটা করছি। হ্যাঁ, আপনাকে যেটা তথ্য দিতে চাই, আমরা গত 5ই অক্টোবর আমাদের DC14G ভেরিয়েন্ট mRNA ভ্যাকসিন যে ক্যান্ডিডেটটা প্রিক্লিনিক্যাল স্টাডি শেষ হয়েছে, সেটার তথ্যপত্র সহ আমরা একটা সাংবাদিক সম্মেলন করি। তারপর 14ই অক্টোবর আমরা ICDRBর সাথে আমাদের ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করার জন্য ওনাদের সাথে একটা MOU আমরা সাইন করি, এবং ওনারা আমাদের ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করবেন এবং সেই প্রস্তুতি ওনারা নিচ্ছে।
হ্যাঁ, আমরাও অর্থাৎ পাশাপাশি আপনাদের ক্লিনিক্যাল ওনাদের যে- ট্রায়ালের পরিচালনার কাজটা আইসিডিডিআরবি করবে। এক্স্যাক্টলি। এটা কি এবং আলাদা করে আমরাও- বাইরের কারো কাছ থেকে আলাদা করে অনুমোদনের দরকার আছে, নাকি আইসিডিডিআরবি একাই যথেষ্ট এই ট্রায়ালটা পরিচালনা করার জন্য? আইসিডিআরবি ওনাদের নিজস্ব একটা রিসার্চ রিভিউ কমিটি আছে, সেই রিভিউ কমিটির মাধ্যমে প্রোটোকল রিভিউ করবেন। তারপর ওনাদের একটা নিজস্ব ইথিক্যাল কমিটি আছে, সেই ইথিক্যাল কমিটির মাধ্যমে সেটা ওনারা ইথিক্যাল ক্লিয়ারেন্স নেবেন। তারপরে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে ওনারা ইথিক্যাল ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লিকেশন করবেন এবং ক্লিয়ারেন্স পাওয়ার সাপেক্ষে ওনারা ডাইরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ডিজিডি এর কাছে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার জন্য আবেদন করবেন এবং ডিজিডি এর অনুমতি সাপেক্ষে ওনারা ক্লিনিক্যাল ট্রায়ালটা শুরু করবেন। আর ওনারা যখন ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করবেন, ওনাদের যে অ্যাপ্রুভ প্রোটোকল সেই অনুযায়ী যে ভ্যাকসিনের যে ডোজ, সেই ডোজ আমরা ওনাদেরকে সরবরাহ করব। তারপর ওনারা সেই ক্লিনিক্যাল ট্রায়ালটা ভলান্টিয়ার নিয়োগ করে ক্লিনিক্যাল ট্রায়ালটা শুরু করবেন। সেটা ইভালুয়েট করার জন্য আইসিডিডিআরবি তে কি মানে যথেষ্ট সক্ষমতা রাখে কিনা? হ্যাঁ, আপনারা জানেন আইসিডিআরবি একটা আন্তর্জাতিক একটা সংস্থা এবং বিশ্বের 6টা সংস্থার মধ্যে ওনারা একটা যারা এরকম ভ্যাকসিন ডেভেলপমেন্টে যে ক্লিনিক্যাল ট্রায়ালের কাজ করেন। আপনারা জানেন যে ওনারা কিন্তু চায়নার সিনোভ্যাকের ক্লিনিক্যাল ট্রায়ালেরও অনুমতি পেয়েছিলেন। হ্যাঁ, তো এটা আন্তর্জাতিক একটা সংস্থা এবং এটা খুবই স্বনামধন্য একটা সংস্থা এবং তাদের সব ধরনের সক্ষমতা আছে বলি আমরা ওনাদের সাথে আমাদের এমওইউ আমরা সাইন করেছি। প্রি ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য তো আপনারা ডব্লিউএইচও এর কাছে এনলিস্টেড হয়েছিলেন। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য কি আলাদা করে ডব্লিউএইচও এর সাথে অ্যাসোসিয়েটেড হওয়া লাগে, অর্থাৎ এনলিস্টেড হওয়া লাগে, এরকম কোনো প্রোটোকল আছে কিনা? হ্যাঁ, এটা অটোমেটিক্যালি এটা ক্লিনিক্যাল যখন ক্লিনিক্যাল ট্রায়ালটা শুরু হবে এটা অটোমেটিক্যালি আমাদের এই ভ্যাকসিন ক্যান্ডিডেটটা ক্লিনিক্যাল ট্রায়ালে অন্তর্ভুক্ত হয়ে যাবে। অনেক ধন্যবাদ ডাক্তার তারেক হোসেন, আপনার কাছে একটু আসি। ডাক্তার সাইদুর রহমান একটু আগে বলছিলেন বিরতির আগে যে ভ্যাকসিন আসবে এবং সেটা আসতে পুরো প্রক্রিয়াটা নিঃসন্দেহে যারা বিজ্ঞানী রয়েছেন, যারা রিসার্চ করছেন, তারা তো পরিশ্রম করে যাচ্ছেন নিরলসভাবে। তারপরেও বলা হচ্ছে যে বিশেষজ্ঞ যারা বলছেন যে 1 থেকে 2 বছরের মতো অপেক্ষা করা লাগবে। এই ফাঁকে স্বাস্থ্যবিধি ভুলে গেলে চলবে না। তবে একটা প্রসঙ্গ বারবার এসে যাচ্ছে যে ভ্যাকসিন আসলেই ধনী দেশগুলোর মধ্যে একটা কারাকারি হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের মতো ছোট দেশ বা বাংলাদেশ, যদি আমাদের দেশের কথাই বলি, স্বার্থের কথা, ভ্যাকসিন কিভাবে পাবে? যে ধন্যবাদ, আমি সাধু ভাই ঠিক কথাই বলেছেন। ভ্যাকসিনটা এটা মানে এটা একটা কমপ্লিকেটেড ইস্যু। এটা মনে করেন যে এটা পলিটিক্সের একটা অংশ। যে আমরা কতগুলি ওয়ার্ড শুনি, ভ্যাকসিন ন্যাশনালিজম, হ্যাঁ, যেটা ভ্যাকসিন ন্যাশনালিজমের জন্য ক্ষতিগ্রস্ত হয় আমাদের মতো দেশটা। কারণ এটা একটা গ্লোবালাইজড ওয়ার্ল্ড এখানে, আর ভ্যাকসিনটা একটা পাবলিক গুডস, এটার রাইটস আছে সব দেশেরই। যেটা এটা যে দেশেই প্রডিউস হোক, হ্যাঁ, কিন্তু জাতিসংঘের কিসে লেখা আছে এটা রাইট সমস্ত দেশের, সব দেশের জনগণের রাইট। এই জন্য এটা একটা কমপ্লেক্স ইস্যু। এটা ভ্যাকসিন নিয়ে আমাদের এই যে আরেকটা জিনিস দেখেন যে 50% হলেই অ্যাপ্রুভাল দিয়ে দেবে। হ্যাঁ, ছাত্র ভাই ঠিক বলছে। তার মানে এটা সেই সমস্ত পর্যায়ে যাচ্ছে না, আমাদের এখনো স্বাস্থ্যবিধির মধ্যেই থাকতে হচ্ছে এবং আরো অনেক দিন স্বাস্থ্যবিধি থাকতে হবে। কারণ ওই মাস্ক ইজ বেটার দেন আমার ভ্যাকসিন। ভ্যাকসিনের প্রোটেকশনের চেয়ে মাস্কের প্রোটেকশন অনেক বেশি যাবে। তো আমাদের হেলথ রেগুলেশন, হেলথ সেফটি, এগুলোর থেকে আমরা সরে দিতে পারবো না, আমাদেরকে এটা থাকতে হবে। আর ভ্যাকসিনের এটা হলো কি, আমাদের কন্টিনিউয়াস অ্যাডভোকেসি করে যেতে হবে। আমেরিকায়, ইউনাইটেড স্টেটস তারা যে ভ্যাকসিন বুক করেছে, প্রিপেইড করেছে, তারা বুক করেছে, প্রিপেইড করেছে, তাদের জনগণ তাদের টোটাল পপুলেশনের চেয়ে অনেক গুণ বেশি ভ্যাকসিন তারা বুক করে রেখে দিয়েছে। ভ্যাকসিন এটা এত ইজি না, ভ্যাকসিনটা চলে আসবে এইটা। আর একটা দেখেন, আমাদের আরেকটা ক্যালকুলেশন আমি দেখেছি যে আমাদের যে গ্লোবাল পপুলেশন আছে, প্রতিটা পপুলেশনে, প্রতিটা মায়ের কাছে, প্রতিটা শিশুর কাছে, সবার কাছে গিয়ে ভ্যাকসিন পৌঁছাতে বর্তমান যে লজিস্টিক আছে তাতে 10 ইয়ার্স লাগে যায়, এভরি কর্নার অফ দ্য ওয়ার্ল্ড যে পৌঁছাতে। তা সুতরাং আমরা মনে হয় ভ্যাকসিনে এত রুচি করে এত এক্সপেকটেশন ক্রিয়েট করা হচ্ছে, একটা এক্সপেকটেশন লেভেলটাকে এত উপরে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের জনগণ একটা ধাক্কা খেতে পারে। আমাদের এই ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে। শুধু টাকা থাকলে কিন্তু ভ্যাকসিন কেনা যাবে না। জেনেভা, নিউ ইয়র্ক, প্যারিস, এখানে অনেক ডিসিশন হবে যেটার বেসিসে আমাদের আসলে ভ্যাকসিন পাবো কি পাবো না, বা কোনটা পাবো। অর্থাৎ এর সাথে কি কূটনীতিও কিছুটা জড়িত বলছেন আপনি? অর্থাৎ কি রাষ্ট্রীয়ভাবে কর্মকৌশল বা কোন পদ্ধতিতে এগোবে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে, সেই বিষয়গুলো জড়িত? অফকোর্স তখন আমাদের মানে এটার মধ্যে শুধু ডলার থাকলেই হবে আমাদের তা না, আমাদের স্ট্রং অ্যাডভোকেসি এবং কন্টিনিউয়াস অ্যাডভোকেসি লাগবে। আমার সুযোগ হয়েছিল, আমি
ভ্যাকসিন হাবে কাজ করা, সেটা হচ্ছে কোপেনহেগেন ইউনিসেফের ভ্যাকসিন হাব আছে। আমি WHO তে জেনেভাতে কাজ করছি। ভ্যাকসিনকে মানে ভ্যাকসিন একটা বিজনেস, একটা দুইটা কোম্পানি এটাকে বিজনেস হিসাবে নিয়ে নেয়, দিয়ে এটা গ্লোবাল মার্কেট। এটা মানে শুনতে খারাপ লাগে। আপনি কারণ আপনি হিউম্যান লাইফ নিয়ে এখানে ডিল করেন, আপনি মা শিশু তাদেরকে বাঁচাতে হবে, আমাদের ভালনারেবল পপুলেশন আছে তাদেরকে বাঁচাতে হবে। কিন্তু এটা পরবর্তীতে দেখা যায় কি এটা ঢাকা পড়ে গেছে, ব্যবসাটা বড় হয়েছে। আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করতে চাই, যদি এনলিস্ট করা হয় কোনো কোম্পানিকে, আপনি তার অর্থ কিন্তু না যে এটা আমি কোনো কোম্পানিকে বলতেছি না, এই প্রসেস ফলো করে লাস্ট প্রোডাক্ট যখন আসে লাস্টে একটা ফেজ আছে, অ্যাপ্রুভাল ফেজ, যেখানে আপনার ভ্যাকসিনটা WHO সার্টিফাইড হতে হবে। সেই স্টেজ আমার কোম্পানি, মনে করেন আমার কোম্পানি এক্স, আমি একটা ক্যান্ডিডেট নিয়ে আসলাম, এখন তো আমার মনে হয় 170-এর বেশি ক্যান্ডিডেট আছে ভ্যাকসিন ক্যান্ডিডেট, তা আমরা এনলিস্ট হলাম, কিন্তু এনলিস্ট মানে আমার প্রোডাক্ট এনলিস্ট নাই। হ্যাঁ, আমরা আমাকে ফাইনালি ফেজ 1, 2, 3 এগুলো দিতে হবে, আমরা সবাই জানি। শেষে যখন আমার আউটকামটা মানে আমার প্রোডাক্টটা আসলো, ওই প্রোডাক্টটা আবার রিগুলাসলি WHO টেস্ট করবে, করে এটাকে অ্যাপ্রুভাল করবে। আরেকটা জিনিস আমি জাস্ট আইসিডিআরবি আসলেই ব্যাপারটি আছে, আইসিডিআরবি পারবে, কিন্তু আইসিডিআরবি আর একাই করবে না, আইসিডিআরবির সাথে ওয়াচ ডগ থাকবে, মনিটরিং পার্টনার থাকবে, কিন্তু আইসিডিআরবি হ্যাজ দ্য ক্যাপাসিটি করার জন্য। কিন্তু ওই যে আমার কলিগ বলেছেন অনেকগুলি প্রসেস বিএমআরসির কাছে যেতে হবে, ডিজিডিএর কাছে যেতে হবে, তারপর আইসিডিআরবি এটা একটা ট্রায়াল ফেজে থাকবে। অনেক ধন্যবাদ ডাক্তার সাইদুর রহমান। আসবো ভ্যাকসিন কূটনীতি, যদি কূটনীতিও যদি জড়িত হয়ে থাকে, এই কূটনীতিতে কোন কৌশল ধরে এগোনো উচিত বাংলাদেশের? জটিল প্রশ্ন এটা, আমি খুব বেশি ডিটেইলে বলবো না, বাট এখানে আমাদের একটা বাংলাদেশের জন্য যে বাংলাদেশ জিওপলিটিক্যালি যে জায়গায় এখন প্লেসড, সেখান থেকে বাংলাদেশের ডিসিশন মেকিং প্রসেসটা বেশ ডিফিকাল্ট হয়ে গেছে। এটার মানে যদি শুধু ভ্যাকসিনের নামগুলো বলি, অন্তত খেয়াল করা দরকার যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটা ভারতে তৈরি হবে, ভারতের নিজস্ব 2টো ভ্যাকসিন তৈরি করছে, 10টার মধ্যে 4টা ভ্যাকসিন চায়নার। সো মূল রাইভালরি মার্কেট দখলের ক্ষেত্রে খুব চ্যালেঞ্জিং পজিশনে থাকছে চায়নার সঙ্গে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশের যে ডিপ্লোম্যাটিক ডিসিশন মেকিং প্রসেস, সেটা বেশ জটিল আসলে, এবং এটা একটা বড় ধরনের ট্রেড অফ করতে হবে বাংলাদেশকে, যে ট্রেড অফে বাংলাদেশকে ডিসাইড করতে হবে আসলে যে 17 কোটি মানুষের হেলথের এক্সচেঞ্জে আসলে কোন কোন জিনিসগুলোকে ওনারা ট্রেড অফ করবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টোটাল কাজটা তো করা হচ্ছে ইকোনমিক রিবিল্ডিং এর জন্য। এই যে বিরাট ধাক্কাটা ইকোনমির উপর দিয়ে গেল, এবং এটাকে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে যে রিবিল্ডিং, এবং এটা একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেভাবে মার্শাল প্ল্যানের আওতায় দুনিয়ার রিফর্ম করা হয়েছে, একদম নিশ্চিত থাকেন এটা আগামী 3-5 বছর পরে সমস্ত দুনিয়ার টোটাল সেন্টার অফ পয়েন্টগুলো চেঞ্জ হয়ে যাবে, আসলে অনেক নতুন ধরনের অ্যারেঞ্জমেন্ট হবে। তো বাংলাদেশকে ওই দিকেও তাকাতে হবে আসলে, যে এই কোভিডোত্তর পৃথিবীটা যেই কাঠামো নিবে কূটনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে, সেই কাঠামোতে কাকে মিত্র করে সেই জায়গায় যাবে। অতএব এটা শুধুমাত্র একটা ভ্যাকসিন সিদ্ধান্ত নেওয়া না যে 10টার মধ্যে আমি কোনটা পিক করলাম, আমি আসলে আগামী 20 বছরের মিত্র তৈরি করলাম। অতএব এটা একটা খুবই জটিল সিদ্ধান্ত যে এই মিত্রতা কার সঙ্গে করা হবে। আমরা অক্সফোর্ডের একটা ভ্যাকসিন নিয়ে কথা হচ্ছিল, যদিও মাঝে গণমাধ্যমে খবর এসেছিল যে সেই ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ করে দেওয়া হয়েছে, কেননা যাদের উপরে ট্রায়ালটা করা হচ্ছিল বোধহয় অনেকেই যারা ভলান্টিয়ার অংশগ্রহণ করেছিলেন তারা অসুস্থ হয়ে গেছেন, এরকম একটা খবর গণমাধ্যমে এসেছিল। সেটা নিয়ে কি আপনি আশাবাদী? কেননা মিডিয়ার খবরে অন্তত দেখছিলাম যে অক্সফোর্ডের ভ্যাকসিন সবচেয়ে বেশি এগিয়ে আছে, যদি এই ভ্যাকসিনের দৌড়ের কথা বলি। অ্যাবসলিউটলি না, এটা তো একটা জিনিস হচ্ছে যে ঘটনাটা এসছে মিডিয়াতে, সেগুলো তো বারবার এটা বলা হয় যে আসলে ইন্ডিপেন্ডেন্ট রিভিউ বোর্ড থাকে, ডিএসএমই তারা রিভিউ করেছেন এবং খুবই দ্রুত ডিসিশন দিয়ে দেখেছেন তারা যে এটার সঙ্গে এই ভ্যাকসিনের সম্পর্ক আছে কিনা, মানে ইভেন্টটির সঙ্গে এসআইটির সঙ্গে সম্পর্ক আছে কিনা। কিন্তু সবার আগে স্যালিউট সেই বিজ্ঞানীদের যারা নাকি 17,000 ভলান্টিয়ারের একজন ভলান্টিয়ারের একটা অ্যাডভার্স ইভেন্টের সঙ্গে সঙ্গে পুরো প্রসেসটা বন্ধ করেছে। পৃথিবীর সবচেয়ে প্রমিজিং ভ্যাকসিনের রিসার্চ যারা নাকি একজন মানুষের হেলথ হ্যাজার্ডের জন্য বন্ধ করতে পারে, এটা একটা অসাধারণ সিদ্ধান্ত, মানবিক সিদ্ধান্ত। অতএব স্যালিউট টু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার সায়েন্টিস্ট টিম যে তারা ওইটাতে ইন্টারভেন করেছেন। দ্বিতীয় যে ঘটনাটি ঘটেছে, ব্রাজিলে যে ডাক্তার সাহেব মারা গেলেন, সেটা কিন্তু প্লাসিবো আর্মে ওনারা ডিসক্লোজ করলেন এবং পরে দেখলেন যেটা আসলে ভ্যাকসিনের সঙ্গে রিলেটেড না, ওই প্লাসিবো আর্মে ছিলেন তিনি আসলে। সো অবশ্যই অ্যাস্ট্রাজেনেকার প্রমিজ আছে, এটা কোনো সন্দেহ নাই। এটা প্রমিজিং, যেভাবে বলা হচ্ছে লিড করছে, এটা প্রমিজিং ভ্যাকসিন, এটা বেশ আশাবাদী আমরা, এটা অবশ্যই ভালো ভ্যাকসিন। দর্শক, আপনারা CSRM মুক্ত মঞ্চের সাথে আছেন, আলোচনা চলছে, আমরা করোনা ভ্যাকসিন নিয়ে আলাপ চাইতেছিলাম এবং গ্লোব বায়োটেকের 3টি ভ্যাকসিন আপনারা জানেন যে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করবে এমন একটি অবস্থায় রয়েছে। সেই পর্যায়ে থেকে আমরা কতটুকু সম্ভাবনা দিতে পারি, কতটুকু আশা রাখতে পারি, জানার চেষ্টা করবো। ছোট একটা বিরতির সময় আছে, ফিরছি কিছুক্ষণ পর, এরপর আসছি আলোচনায়।
সিএসআর এর মুক্ত মঞ্চ দেখছেন। আমরা অনুষ্ঠানের শেষ ভাগে চলে এসেছি। করোনা ভ্যাকসিন নিয়ে আমাদের আলোচনা ছিল। ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন, আপনার কাছে আসছি। আমরা তাহলে যে আশাবাদ ব্যক্ত করছি যে ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল রয়েছে, সেটা কি মূল্য নিয়ে কি কোনো ধারণা দিতে পারেন বা এই মুহূর্তে দেওয়া সম্ভব? আসলে ক্লিনিক্যাল ট্রায়াল শেষ না হওয়া পর্যন্ত এটা মূল্য নির্ধারণ করা সম্ভব নয়। তবে আমরা এটুকু বলতে পারি যে বাংলাদেশের মানুষের নাগালের মধ্যে এটা মূল্যটা থাকবে। আর আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ভ্যাকসিনেশনে কিন্তু পুরস্কারপ্রাপ্ত। তো আমাদের সরকার যদি আগায় আসে, আমরা আশা করি যে এই ভ্যাকসিনটা মানুষের জন্য বিনামূল্যে কিন্তু দেওয়া সম্ভব। সেক্ষেত্রে গভর্নমেন্টকে আগে আসতে হবে। আর আমাদের দেশের ভ্যাকসিন ডেভেলপমেন্ট আমরা যে কাজটা করতেছি, আমরা বিশ্বের অন্যান্য দেশে দেখবেন যে ওই দেশের গভর্নমেন্ট কিন্তু তাদের দেশের যে ভ্যাকসিন প্রজেক্ট নিয়ে কাজ হচ্ছে তাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে সেই প্রজেক্টের ডেভেলপমেন্টের কাজগুলোকে আগে নিয়ে যাচ্ছে। আসলে আমাদের দেশে সেই কালচারটা এখনো সেভাবে গড়ে ওঠে নাই এবং আমরা একটা জায়গায় খুব পিছিয়ে আছি, যেটা যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি এখন পর্যন্ত আমরা আকর্ষণ করতে পারিনি, যদিও আমরা গত 8 মাস ধরে এটা নিয়ে কাজ করতেছি। তো আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী যেদিন বলবেন যে বিশ্ববাসীকে জানাবেন যে আমাদের বাংলাদেশও ভ্যাকসিন ডেভেলপমেন্টে কাজ করতেছে এবং বিশ্বের উন্নত দেশের সাথে তাল মিলিয়ে আমরাও পারি, এই শব্দটা যেন উচ্চারণ করবো। আমরা আশা করি সরকারের যে স্টেক হোল্ডার গুলো আছে তারাও আমাদের প্রতি খুব আন্তরিক হবেন এবং আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করলে আমরা যে টাইমলাইন দিয়েছি, হ্যাঁ, যে আমরা ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করে বিশ্বের অন্যান্য উন্নত দেশের ভ্যাকসিন যখন আসবে তাদের সমসাময়িক সময় আমাদের ভ্যাকসিনটা নিয়ে আমরা মানুষের সেবায় নিয়োগ করতে পারবো। তো আমরা সেই আশাবাদ আমরা ব্যক্ত করি যে আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আগায় আসবেন এবং আমাদের ভ্যাকসিনটা মানুষের জন্য আমরা যাতে সরকারের সহযোগিতা নিয়ে সবার নাগালের মধ্যে চলে আসবে। ডক্টর মহিউদ্দিন, একটা প্রশ্ন, গ্লোব বায়োটেকের যে 3টা ভ্যাকসিনের কথা বলছিলাম এনলিস্টেড WHO, সেটার ঠিক কোনটা নিয়ে আপনারা সবচেয়ে বেশি আশাবাদী বা কোনটা নিয়ে ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে আছেন এখন? এই পর্যন্ত ভ্যাকসিন যতগুলো ক্যান্ডিডেট নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের ভ্যাকসিন কোম্পানির কাজ করতেছে, তার মধ্যে সবচেয়ে লেটেস্ট এবং সেফেস্ট টেকনোলজি হচ্ছে mRNA ভ্যাকসিন ক্যান্ডিডেট। আমরা সেটা নিয়ে কাজ করতেছি এবং আমরা সেটারই ক্লিনিক্যাল স্টাডি সবার আগে শেষ করেছি এবং সেটাই আমরা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য কিন্তু আমরা ফরওয়ার্ড করেছি। তো আমরা আশাবাদী যে আমাদের এই ভ্যাকসিনটা হিউম্যান মডেলের যখন ট্রায়াল হবে, হিউম্যান মডেলও সেটা অ্যানিমাল মডেলের মতো এটা নিরাপদ এবং কার্যকরী হবে। এবং সেটা যদি সবকিছু ঠিক যায়ও, উৎপাদনের পরে কি ব্যবস্থাপনা নিয়ে আপনারা যথেষ্ট সক্ষম বলে মনে করছেন? হ্যাঁ, আমরা সেই ব্যবস্থাপনা নিয়ে আমরা অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি। আমাদের যে ভ্যাকসিন, আপনারা জানেন যে বিশ্বের অন্যান্য দেশের অনেক দেশের ভ্যাকসিনে কিন্তু -70 -80 এরকম স্টোরেজ কন্ডিশন মেনটেন করতে হবে, যেটা আমাদের দেশে আবার এনে ডিস্ট্রিবিউশন করা অনেক জটিল। কিন্তু আমাদের ভ্যাকসিনটা কিন্তু আমরা অলরেডি 2টা কন্ডিশন আমরা স্টেবিলিটি স্টাডি চলমান। এটা -25 তো এটা স্টেবল আছে এবং আমরা 4 ডিগ্রি টেম্পারেচার কিন্তু আমাদের এটা স্টেবিলিটি স্টাডি আমরা করতেছি। আমরা এখন পর্যন্ত স্টাডির যে রেজাল্ট সেটা 4 ডিগ্রিতে কিন্তু স্টেবল। তা আমরা খুব আশাবাদী যে আমাদের ভ্যাকসিনটা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের মধ্যে খুবই গ্রহণযোগ্য হবে, কারণ এটা ট্রান্সপোর্টেশনে বলেন যে এবং এটা খুবই সহজ হবে। তো সেক্ষেত্রে আমাদের ভ্যাকসিনটা আমাদের বাংলাদেশে যেমন একেবারে গ্রাম অঞ্চলে প্রত্যন্ত এলাকায় মানুষও নিতে পারবে সহজে এবং সেটা সবার নাগালের মধ্যে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করছেন। অনেক ধন্যবাদ। ডাক্তার তারেক হোসেন, আপনার কাছে আসি। রাশিয়ার ভ্যাকসিন নিয়ে মাঝে খুব আলোচনা হলো এবং অনেকেই যারা বড় পরাশক্তি রয়েছেন তারা অনেকেই একমত হতে পারেননি। সেটা নিয়ে কিন্তু পরবর্তীতে গণমাধ্যমেও খুব বেশি আলোচনা বা দেখিনি আমরা। বিশেষজ্ঞ আপনারা কি মনে করছেন, রাশিয়ার ভ্যাকসিন হঠাৎ করে কি হারিয়ে গেল নাকি এটা শুধু রাজনীতির অংশ ছিল? এটা আসলে খুব কঠিন কোশ্চেন। এটা নিয়ে অনেক বিভিন্ন জায়গায় এটা একটা অনেকে ধরে নিচ্ছে এটা আমাদের রাশিয়ান প্রধানমন্ত্রী পুতিনের একটা প্রোপাগান্ডা ছিল। হ্যাঁ, এটার কোয়ালিটি, এটা মানে এটা অ্যাপ্রুভাল যে দেওয়া হয়েছে, এটার প্রসেসটা ঠিক হয় নাই। স্পুটনিক ভি যেটা, তো সেটা এটা হারায় যায় নাই, কিন্তু এটা মনে হয় যে ইট উইল টেক টাইম। এবং রাশিয়া দেখলাম যে বলতে, রাশিয়ানরা বলেছে আমাদের দেশে তারা G2G বেসিস দিতে পারবে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। এবং রাশিয়ানরা বলে এই প্রস্তাবও দিয়েছে যে আমরা যদি চাই ওই নো হাউ টেকনোলজিটা আমাদেরকে দিতে পারে। এইরকম কথা আমি শুনলাম, সেটা একটা ভালো দিক। কিন্তু আসলে ওই স্টেজগুলি ওই যে মানে বিশ্ব রাজনীতির অংশ হিসাবে যে তারা ওই প্রোপাগান্ডা হিসেবে ইউজ করলো কিনা, এটা নিয়ে একটা কোশ্চিন দেখা দিয়েছে এখন, যে স্পুটনিক ভি এত তাড়াতাড়ি অ্যাপ্রুভাল পেয়ে গেল। তা যাই হোক, আমি একটু কথা আপনি দেন, আমি বলতে চাই যে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু অনেকগুলি ব্যবস্থা নিয়েছে। যেমন বিশ্ব ব্যাংকের কাছে 250 মিলিয়ন USD রিলিজ করতে বলেছে। এটা জব ডেভেলপমেন্ট পলিসির একটা প্রোগ্রামের আই থিঙ্ক আইডিয়া 90
ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট 19 ওখানে আমাদের $400 বিলিয়ন মতো পাওয়ার কথা, তার $250 বিলিয়ন রিলিজ করতে বলা হয়েছে ভ্যাকসিনের জন্য। আর গভর্নমেন্ট তো $600 কোটি এসাইড করে রাখছে। তো সেদিক দিয়ে আমাদের প্রিপারেশন আসলে গভর্নমেন্ট লেভেলে, বিশেষ করে প্রধানমন্ত্রী ডাইরেক্ট তত্ত্বাবধানের যে প্রিপারেশন গুলি এটা খুব ভালো চলতেছে, সেটা হলো আসার কথা। আর জি, আসবো আপনার কাছে যদি সুযোগ পাই। ডক্টর সাইদুর রহমান, আমরা তো অনুষ্ঠান একদম শেষ দিকে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, ওদের একটা একটু কোট করি। ওরা বলছে যে যেহেতু কোভিড-19 সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন প্রবীণরা, এটা আমরা বেশ কয়েকটি রিপোর্টে এর আগে দেখেছি, বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন। ওখানে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বলছে যে প্রবীণদের উপরে সবচেয়ে ভালো কাজ করছে যক্ষ্মার টিকা। এটা কি আসলে কতটুকু মানে পজিটিভ হিসেবে দেখেন আপনারা, কতটুকু ইতিবাচক সাড়া ফেলতে? এটা সম্পর্কে আসলে একটাই গবেষণা চলমান হচ্ছে অস্ট্রেলিয়াতে, টিকা মানে যক্ষ্মার টিকা দিয়ে তাদের 4000 হেলথ কেয়ার ওয়ার্কারের মধ্যে একেবারে ট্রায়াল দিয়ে দেখছে আর কি। সো এই ট্রায়ালের রেজাল্ট আসার আগ পর্যন্ত আমরা এই এভিডেন্সটা ক্লিয়ারলি বলতে পারবো না। এখন যেটা বলা হচ্ছে এটা অবজারভেশনাল, যে যারা নাকি বিসিজি টিকা নেওয়া মানুষের মধ্যে এক্সপোজার হলে পরে আউটকাম যা হচ্ছে, বিসিজি টিকা যারা নেননি তাদের মধ্যে এক্সপোজার হলে পরে আউটকাম তার চেয়ে খারাপ হচ্ছে। সো এই জায়গাটুকুতে এটা একটা অবজারভেশনাল ইয়ে, কিন্তু পৃথিবী জুড়ে আসলে অবজারভেশনাল রেজাল্টগুলো খুব অনেক ক্ষেত্রেই আর কি, অধিকাংশ ক্ষেত্রেই আসলে ক্লিনিক্যালি কনফার্ম করা যায় না, মানে 100% সঠিক না বলা না, যাচ্ছে এটা না, সেই জন্য এটা 100% একটা প্রাথমিক ধারণা ওনাদের অবজারভেশন থেকে ওনারা বলেছেন। আসছে শীতকাল নিয়ে তো অনেক কথা হচ্ছে, এবং করোনার দ্বিতীয় ঢেউ আপনি জানেন ইতিমধ্যে। সেখানে সংক্রমণের তো মাত্রাটা বেড়ে যায় শীতকালে, সবাই যেটা বলে। কি পদক্ষেপ বা কি বিষয়গুলো মাথায় রাখা উচিত, বিশেষ করে যারা প্রবীণ রয়েছেন বা পরিবারে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন? এই বিষয়টাতে আসলে যে দুটো রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়, ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়া, কথা খেয়াল করতে হবে। এবং এই দুটো প্রাদুর্ভাব বাড়ে বিধায়, এবং দ্বিতীয়ত হচ্ছে মানুষ কাছাকাছি থাকে শীতকালে, তারা খুবই মানে যেটা দূরত্ব, সামাজিক যে দূরত্বের প্রশ্নটা সেটা অনেকখানি কমে যায়, এই জন্য ট্রান্সমিশনটা বাড়বে, সেই জন্য রেটটা বাড়ে। এটা কিন্তু তাপমাত্রার কোনো প্রভাবে যে রেটটা বাড়ে ট্রান্সমিশনে তা না আসলে এই কোভিডের ক্ষেত্রে। এখন সেই ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে আমাদের যে প্রিকশনগুলো যেটা বারবার বলা হচ্ছে সেটা হচ্ছে যে স্বাস্থ্যবিধির মধ্যে মূলত আসলে মাস্ক। আমি বলবো, আমাকে যদি একটা কথা বলতে বলা হয় আমি বলবো যে ডিসেম্বর 2022 সালের আগ পর্যন্ত কেউ মাস্ক সরাবেন না। কোনো বাস্তবতা পৃথিবীতে তৈরি হবে না যেটা 2022 সালের ডিসেম্বরের আগে মুখ থেকে মাস্ক সরানোর নিশ্চয়তা দিতে পারে। অতএব এটা হচ্ছে মোদ্দা কথা, সেটা শীতকাল আর গরমকাল যেভাবে বলেন না কেন। এবং শীতকালের জন্য বিশেষ মেজার বারবার বলা হচ্ছে, সেগুলো নিবে মানুষজন। এই সতর্কতা তারা নিতে হবে যে দূরত্ব বজায় রাখতে হবে, এবং অতীতে যেভাবে শীতকাল পার করেছেন সেভাবে তারা এবার পার করতে পারবেন না। আর বয়স্ক মানুষদের কথা বলছেন, যদি সম্ভব হয় আসলে ডেফিনেটলি দুটো ভ্যাকসিন নিতে বলা হচ্ছে, যে হ্যাঁ যদি পারে, যদি অ্যাফোর্ড করতে পারেন ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোনিয়ার জন্য যে ভ্যাকসিন দুটো আছে, দুটো ভ্যাকসিন তাদেরকে আসলে নিতে পারলে এটা প্রোটেকশন। কিন্তু এটা আনফর্চুনেটলি আমাদের মতো দরিদ্র দেশে আসলে অধিকাংশ মানুষের পক্ষে সেটা সম্ভব। ডাক্তার তারেক হোসেন, আপনার কাছে একটা শেষ প্রশ্ন রাখতে চাই। শীতকালে তো ভারী জামা কাপড় সবাই পরে, যেহেতু গরম কাপড় পরতেই হয়। আমরা যেমন গরমকালে দেখেছি যে জামা কাপড় প্রতিদিন ধুয়ে ফেললো, একটা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সেটা সহজ হয়ে গেল। শীতকালে কি সেটা একটু কঠিন হয়ে যাবে না, বা সেটার জন্য কোনো পরামর্শ রয়েছে কিনা জনস্বাস্থ্যের ব্যাপারে? হ্যাঁ, আসলে এটা একটা মানে সমস্যা, মানে এটা আপনি খুব ভালো জিনিস আইডেন্টিফাই করছেন। আমার মনে হয় যে আমরা যদি কাপড়গুলি বাইরেতে পরে যখন ঘরে ঢুকলাম, কাপড় খুলে এটার মধ্যে আমরা স্প্রে করে, আমি এটা অনেক ব্যক্তিদের সাথে আলাপ করেছি, স্প্রে করে যদি আপনি আপনার বারান্দার এক পাশে রেখে দেন, হ্যাঁ একদম ফুল স্প্রে করে, তাহলে কিন্তু ধোয়ার দরকার হয় না। সেটা একটা বিকল্প ব্যবস্থা হতে পারে। আর এই যাদের বাইরে কোনো কাজ নেই, তাদের বাইরে যাওয়ার দরকার। হ্যাঁ, বিশেষ করে আমাদের সিনিয়র সিটিজেন, ওনারা বাসায় থাকুক, রেস্ট করুক, কারণ সিনিয়র সিটিজেনরা কিন্তু রিস্কের মধ্যে আসছে। এই জন্য সিনিয়র সিটিজেন, আর আমাদের স্কুল কলেজে বন্ধ আছে, আমাদের বাবুরা বাচ্চারা বাসায় থাকুক, তাদেরকে নিয়ে ওই যে পার্কে ঘোরা বা বাপ মার সাথে, তারপর মাস্ক পরে যায়, মাস্ক তো নাই, বা বাবাও পরে নেই, ছেলেও পরে নেই, এই জিনিসগুলো একটু বন্ধ রাখতে হবে, আমাদের একটু সচেতন হতে হবে। এবং আমার সাইদুল ভাই যেটা বললো, মাস্ক ইজ নো অল্টারনেটিভ, কোনো অল্টারনেটিভ নাই, আবিষ্কার হয়নি, কোনো সায়েন্টিস্ট দিতে পারে নাই। তাহলে আর আমাদের অন্যদিকে যাওয়ার কি, কোথায় যাবো? মাস্ক পরতেই হবে। দেখেন ওই যে সেকেন্ড ওয়েভ আসতেছে, কেন আমরা রিওপেন করেছি অনেক কিছু, জীবন জীবিকার জন্য অনেক কিছু রিওপেন করে দিয়েছি, আমাদের যে সোশ্যাল ডিস্টেন্সটাকে রিল্যাক্স করে দিয়েছি, আমরা মাস্কের হ্যান্ড ওয়াশিং লো লেভেলে চলে গেছে, এবং মাস্ক পরা কমে গেছে। এই জন্য এখন আবার নতুন করে সংক্রামক বেড়েছে, ইনফেকশন বাড়ছে। এগুলো তো একটা ইমপ্যাক্ট, এটা তো এক্সপেক্টেড। আই এম নট সারপ্রাইজড। ডাক্তার সাইদুর রহমান কিছু যোগ করবেন কিনা? ডাক্তার সাইদুর রহমান। হ্যাঁ জি, এটা মূল কথাটা একটা মেসেজ, ভ্যাকসিন নিয়ে আলোচনা হবে, ভ্যাকসিন নিয়ে পৃথিবীর মানুষ তাকিয়ে আছে, কিন্তু একটা
একটা মৌলিক প্রশ্ন হচ্ছে যে মেধাসত্ব, বিজ্ঞানীদের মেধা এবং মুনাফা, মেধাসত্ব এবং মুনাফা যদি পৃথিবীর মানুষকে আসলে ভ্যাকসিন বঞ্চিত করে, এটা হবে এই শতাব্দীর সবচেয়ে বড় অন্যায় বা অপরাধ। অতএব সকল রাষ্ট্র এবং রাজনীতিবিদ, সকল মানুষকে, মিডিয়াকে এই ব্যাপারে সতর্ক হতে হবে যেন কোনোভাবেই মেধাসত্ব এবং মুনাফা এই দুটো যেন মানুষের ভ্যাকসিনের প্রাপ্যতার বাধা না হয়ে যায়। এই বাধা দূর করার জন্য এখন থেকে প্রস্তুতি দরকার, কারণ আমরা নিশ্চিত এই দুটোই মূলত আসলে পৃথিবীর 700 কোটির মধ্যে প্রায় 400 থেকে 500 কোটি মানুষকে ভ্যাকসিন বঞ্চিত করবে। আর একটা প্রশ্ন বারবার বলছি, মাস্ক কি ভ্যাকসিন? অন্য ভ্যাকসিনের দিকে না তাকিয়ে মাস্ককেই ভ্যাকসিন হিসেবে বিবেচনা করেন এবং সেই ভ্যাকসিন নিয়ে 2022 ডিসেম্বর পর্যন্ত এগিয়ে চলেন। ডক্টর মহিউদ্দিন কিছু যোগ করতে চান? হ্যাঁ, আমরা আশা করি যে আমাদের ভ্যাকসিন যে প্রিক্লিনিক্যাল স্টাডিতে যে রেজাল্ট দিয়েছে, আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালও সেটা সেইরূপ একই রূপ রেজাল্ট দিবে। তো আশাবাদী আমাদের ভ্যাকসিনটা মানুষের কল্যাণে কাজ করবে এবং আমরা খুব তাড়াতাড়ি বাংলাদেশের মানুষ সহ সারা বিশ্বের মানুষকে আমাদের ভ্যাকসিনের সাহায্যে করোনার যে মহামারী তার থেকে আমরা প্রোটেকশন দিতে পারবো। আমরাও সেই প্রত্যাশা রাখছি এবং দর্শকরা ভুলে গেলে চলবে না যে জনস্বাস্থ্যই একমাত্র ভ্যাকসিন এবং এটা প্রাথমিক পর্যায়ের ভ্যাকসিন। এটাই বলছিলেন এতক্ষণ ধরে বিশেষজ্ঞ যারা অতিথি আমাদের সাথে যুক্ত রয়েছেন। দর্শক, আজকের মতো সিএসআর মুক্ত মঞ্চ শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।